बिहार में भाजपा को, एनडीए को वोट देने वाले लोग एक बार जरा जान जाइए कि आपका उप मुख्यमंत्री मर्डर का एक्यूज्ड है। कार कथा सुनबे जेन जी? प्रधानमंत्री नरेंद्र मोदीर कथा। मोदी बोलेছেন बचत उत्सव करते, माने संचय उत्सव करते। किन्तु संचয়ের জন্য তো কর্মসংস্থান দরকার, সেটা কি আছে? আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন ভোট চুরি ঠেকাতে জেন জিকেই এগিয়ে আসতে হবে। মানে ভোট চুরিতে জেন জির অনেক জিনিসই চুরি হয়ে যাচ্ছে। চাকরি চুরি, অধিকার চুরি, মেধা চুরি, সম্মান চুরি। দুজনেই বলছেন দেশের যুব শক্তি মানে জেন জির কথা। কিন্তু কিভাবে বোঝা যাবে জেন জি কার কথা শুনছে? সোশ্যাল মিডিয়ার হিসেবে রাহুল অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু সেটাই কি সার্বিক চিত্র? এখন একেবারে সামনে রয়েছে বিহার বিধানসভার ভোট। সেখানেই কি বোঝা যাবে কি হতে চলেছে ভারতের রাজনীতির ভবিষ্যৎ? ইতিহাসও কিন্তু বলে বারবার বিহারই ভারতের গণতন্ত্রকে নতুন পথ দেখিয়েছে। এবারও কি সেরকম কিছু হতে চলেছে? আর সেখানেই কি এক নতুন খেলা শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর বা পিকে? আর তাতেই বিজেপি এবং নীতিশের জোট এখন একেবারে পালাবার পথ পাচ্ছে না। খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলছেন পিকের এই অভিযোগের পরে বিহারে আমাদের দলের গ্রাফ পড়তে শুরু করেছে। তাহলে কি বিহার থেকে দেশ শুনতে চলেছে ভারতের জেন জির আওয়াজ? আজকের এই এপিসোডে প্রশান্ত কিশোরের এই বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পাশাপাশি বিহারে কি হতে চলেছে তার একটা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। পিকে বা প্রশান্ত কিশোর বাঙালির খুব পরিচিত একটি নাম। গত বিধানসভা ভোটে একেবারে বাজি রেখে প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে কোনো মতেই 3 ডিজিট ছবে না, মানে 100 আসনও পাবে না। অথচ ব্যাপক শোরগোল ছিল, বিরাট প্রচার ছিল। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সমেত বিজেপির তাবড় মন্ত্রীরা একেবারে ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু 100-র ধারে কাছেই যেতে পারল না বিজেপি। আর এই জন্যই আলোচনায় চলে এলো প্রশান্ত কিশোরের নাম। তিনি বলেছিলেন তার গ্রাউন্ড রিপোর্ট বলছে যদি বিজেপি 100 আসন পেয়ে যায় তাহলে তিনি নিজের পেশাই ছেড়ে দেবেন। তার কথা মিলে গেলেও প্রশান্ত কিশোর অবশ্য এখন নিজের পেশা ছেড়ে সরাসরি রাজনীতিতে এসেছেন। তবে এর পরে লোকসভা নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী কিন্তু মেলেনি। সেখানে বাজিমাত করেছিলেন আর একজন ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। ভূমিকায় এটা বলতে হলো কেন? এর কারণ অন্তত প্রশান্ত কিশোরের ক্ষেত্রে তার শত্রু মিত্র অনেকেই মানেন ভোটের গ্রাউন্ড রিপোর্টে তার কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। রাজনীতিতে এসে পিকেও প্রথমেই ওই মাটির কাছাকাছির রাজনীতিটা করার কৌশলটাই নিয়েছেন। তবে বিহার জুড়ে তার জনসুরাজ যাত্রা অনেকটা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অনুপ্রেরণা থেকেই হয়েছে কি? ভোট বাক্সে কি এর প্রতিফলন পড়বে? এবং সেরকম হলে কার লাভ হবে? এবার সেই বিশ্লেষণটা করব বিহারের একেবারে সাম্প্রতিক রাজনীতি এবং পিকের ওই বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে। প্রশান্ত কিশোরের দলটি নতুন, লোক লস্করও অনেক কম। তবে পিকের নিজের ওজন বিহারের রাজনীতিতে ইতিমধ্যেই অনেকের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। প্রশান্ত কিশোর পাণ্ডে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। তার জন্ম বিহারের রোহতাস জেলায়। সেখানে তার বাবা শ্রীকান্ত পাণ্ডে নামী চিকিৎসক ছিলেন। পিকের ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথের উপর ডিগ্রি আছে। ইউনাইটেড নেশনে পাবলিক হেলথের উপরে তিনি কাজও করেছেন। পরে ভোট বিশেষজ্ঞ হিসেবে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। পরে তিনি এই কাজ ছেড়ে জনসুরাজ পার্টি তৈরি করে বিহারের জেলায় জেলায় প্রচার করতে থাকেন। এই যাত্রার ফলে বিহারের জাতপাতের রাজনীতিতে উচ্চবর্ণের মানুষ, বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছে তার কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আর এই উচ্চবর্ণের ভোট ব্যাংকটা কিন্তু এখন মূলত বিজেপির কবজায়। পিকে বুঝতে পারছেন সেই ভোটটা ছিনিয়ে আনতে পারলেই কেল্লা ফতে। আর তাই বিজেপি কিন্তু ক্রমশ পিকের নিশানা হয়ে উঠছে।
আর এটাই সব থেকে বড় অস্বস্তির কারণ এখন বিজেপি এবং নীতিশ জোটের কাছে। ভোটের রাজনীতির ক্যাম্পেন কোন পথে হলে লক্ষ্যভেদ করা যায় সেটাও কিন্তু পিকে অনেকের চেয়ে ভালোই বোঝেন। 2018 সালে তিনি মোদির ক্যাম্পেনের দায়িত্বে ছিলেন। আবার পশ্চিমবঙ্গ জুড়ে যখন বিরোধী পক্ষ কাটমানি ইস্যু নিয়ে রীতিমতো তেড়ে ফুড়ে নেমে পড়েছে ময়দানে, সেই সময় প্রশান্ত কিশোরের নতুন স্লোগান ছিল দিদিকে বলো। অর্থাৎ এই কাজটা তিনি ভালোই করতে পারেন। আর বিহারের ভোটের আগে তিনি সেটা শুরু করে দিলেন একেবারে বোমা বিস্ফোরণ দিয়েই। এরকম একটা প্রচার আছে পিকে রাজনীতিতে এসেছেন বিজেপির সুবিধে করে দিতে, কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে পিকে বুঝেছেন তাকে তার আস্তিনে থাকা তাসটা নিয়েই খেলতে হবে। বিহারে যাদব মুসলিম ভোট মিলিয়ে প্রায় 30%, আর এই ভোটের সিংহভাগ কিন্তু এখনও আরজেডির হাতেই। বিহারে সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসও এখন রাহুলের যাত্রার পরে অনেকটা অক্সিজেন পেয়েছে। জাত গণনার কথা বলে রাহুল এখন পিছিয়ে পড়া মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেছেন। এটা মাথায় রাখবেন, এই পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের মানুষের মধ্যেই কিন্তু জেন জির সংখ্যাটা সব থেকে বেশি, আর তাদের সবার হাতেই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া রয়েছে, কিন্তু কারোরই চাকরি বা রোজগার নেই। আর গত নির্বাচনেও দেখা গেছে দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআইএমএল বা মাকপা মালে এবং অন্যান্য বামেরা বিহারে তাদের শক্তি ক্রমশ বাড়াচ্ছে। এই পরিস্থিতি বুঝেই কি চিরাগ পাসোয়ানও একটু অন্যরকম খেলা খেলছেন? এনডিএ শরিক হলেও এখনো বিজেপি নীতিশ জোট তাকে ম্যানেজ করে উঠতে পারেনি। লোকসভা নির্বাচনে কিছুটা ভালো ফল করে চিরাগ এখন অনেকটা আত্মবিশ্বাসী। তিনিও বুঝছেন বৃদ্ধ নীতিশ কুমারের পরে এই জোটে কার্যত কোনো মুখই নেই। দলিত সম্প্রদায়ের জেন জির ভোট কবজা করতে পারলেই তিনি দর কষাকষি করে বিহারে এনডিএ জোটের প্রধান মুখ হয়ে উঠতে পারবেন। আর তাই যতটা সম্ভব আসন বাড়িয়ে নিতে চাইছেন তিনি। এই প্রেক্ষিত থেকেই পিকে কিন্তু বিজেপি এবং নীতিশকে নিশানায় আনছেন। কারণ কার্যত ছত্রভঙ্গ বিজেপি এবং নীতিশের জোটের ভোটের যে পিছিয়ে পড়া অংশ, সেটা যদি চিরাগ নিয়ে নেন তাহলে উচ্চবর্ণের ভোটটা নিজের দিকে পেলেই পিকে প্রথমবার ভোটে নেমেই বাজিমাত করতে পারবেন। আর তাতে সবচেয়ে বড় ক্ষতি হবে বিজেপি নীতিশ কুমারের জোটের, তেজস্বী রাহুল বা বাম জোটের নয়। তাই পিকেকে নিয়ে এখন বিজেপির এতটা মাথা ব্যথা। আর পিকেও সাংবাদিক সম্মেলন করে বিজেপির দুর্নীতির একেবারে যাকে বলে পোল খুলে দিয়েছেন। কোটি কোটি টাকা চুরি, জমি ঘোটালা, বিহারের বিজেপির প্রধান নেতার ক্লাস 7 ফেলের কথা, জাল ডিগ্রির কথা, বিহারের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালের বিরুদ্ধে হত্যা মামলা এবং সংখ্যালঘু মেডিকেল কলেজের দখল নেওয়ার কথা এমন পোক্তভাবে তথ্য সমেত পেশ করেছেন যে বিহার জুড়ে শোরগোল পড়ে গেছে। কি বলছেন তিনি? सम्राट चौधरी यहाँ के उप मुख्यमंत्री हैं। भाई साहब नाम बदलने के विशेषज्ञ हैं। इनका नाम था राकेश कुमार, बाद में हुआ राकेश कुमार उर्फ सम्राट चौधरी। ये पूरी सच्चाई नहीं है। इनका ओरिजिनल नाम है सम्राट कुमार मौर्य। पहला नाम इनका है सम्राट कुमार मौर्य। इन पर एक मर्डर का इल्जाम लगा। सदानंद सिंह जो वहां पर कांग्रेस के बड़े नेता थे और इनके परिवार के राजनीतिक विरोधी थे, उनको बम से मारकर उनकी हत्या कर दी गई, जिसमें लोग बताते हैं 6 लोगों की मृत्यु हुई। उस केस में आज के सम्राट चौधरी और तब के सम्राट कुमार मौर्य एक्यूज्ड थे, बजाबता जेल गए और 6 महीना के बाद जेल से निकले। नाबालिग होने के नाम पर इनको जेल से निकाला गया। तो पहले तो सम्राट चौधरी, उनके समर्थक और चाल चरित्र चेहरा की बात करने वाले भाजपाई, और उससे भी बढ़कर बिहार में भाजपा को एनडीए को वोट देने वाले लोग, एक बार जरा जान जाइए कि आपका उप मुख्यमंत्री मर्डर का एक्यूज्ड है, जेल में रहा है, और जेल से सिर्फ इसलिए छूटा क्योंकि इन्होंने प्रमाण दिया कि हम नाबालिग हैं। বিহারের বিজেপির মুখ তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছিলেন তার নাকি ডিলিট ডিগ্রি আছে। পিকে বলেছেন ডিলিট তো অনেক দূরের ব্যাপার, সম্রাট চৌধুরী আগে তার মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দেখান।
একই সঙ্গে তিনি সম্রাট চৌধুরীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছেন। বলেছেন একাধিকবার তিনি কেন তার নাম পাল্টেছেন। তার কম বয়সের জেল যাত্রার রেকর্ড রয়েছে পিকের কাছে, আর এর কাগজপত্র তিনি সর্বসমক্ষে ফাঁস করেছেন। নীতিশ কুমারের অতি ঘনিষ্ঠ এবং তার ডান হাত অশোক চৌধুরীর বিরুদ্ধে গত 2 বছরে 200 কোটি টাকার জমি হাতানোর অভিযোগ এনেছেন পিকে। अब आ जाइए यहाँ के भ्रष्टतम नेता सर्वदलीय अशोक चौधरी, माननीय मुख्यमंत्री नीतीश कुमार के दाहिने हाथ, इनका हालत देखिए। ये तो आदमी पूरे बिहार में रिकॉर्ड बना दिया भ्रष्टाचार का। हम लोग अभी तक सुनते आए हैं कि लालू जी बेनामी प्रॉपर्टी खरीदते थे, अब इनका देखिए बेनामी प्रॉपर्टी का हालत। ये दस्तावेज इतना है कि जैसा मुन्ना जी बता रहे हैं कि समेटते समेटते हम लोग थक गए कि भाई कितना भेजोगे, हमने अब कह दिया भाई अब और जमीन का कागज मत भेजो। একেবারে কাগজপত্র সমেত। আর এর কোনোটারই কোনো জবাব দিতে পারছে না বিজেপি এবং জেডিইউ নেতারা, বরং এই নিয়ে প্রশ্ন করা হলে তারা কার্যত পিটটান দিচ্ছেন। বিহারের কয়েকটি চ্যানেলে এই নিয়ে প্রশ্ন উঠতেই তারা একেবারে অনুষ্ঠান বন্ধ করে পালাচ্ছেন, এমনটাও দেখা গেছে। বিজেপির নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী RK সিং নিজ মুখে কথা স্বীকার করে বলেছেন পিকের অভিযোগের জবাব না দেওয়ার ফলে দলের গ্রাফ এখন পড়তে শুরু করেছে। এ নিয়ে এখন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অভিযুক্ত নেতাদের উচিত ইস্তফা দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করা, কিন্তু তার কথা শোনেনি বিজেপি। বিজেপিতে তো ইস্তফা দেওয়ার চলই নেই, তা সে যত বড়ই অভিযোগ উঠুক না কেন। মানে বিহারে পিকের খেলা শুরু হয়ে গেছে। রাহুল ভোট চুরির 2 অ্যাটম বোমা ফাটানোর পরে এখন হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলছেন। আর এর মধ্যেই বিহারে বিজেপি এবং নীতিশের ঘরে একেবারে কার্পেট বম্বিং করে ফেলেছেন পিকে। রাহুলের মতোই তার কথাও মন দিয়ে শুনছেন বিহারের জেন জি। পথে ঘাটে তা নিয়ে আলোচনা চলছে, মোবাইলে ভাইরাল হচ্ছে তার সাংবাদিক সম্মেলন। গদি মিডিয়া এর মধ্যে একাধিক অনুষ্ঠান করে বোঝাতে চেয়েছে জেন জি রাহুল গান্ধীর কথাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এ নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা নানান প্রোগ্রামও করে ফেলেছে। একের পর এক বক্তারা তোতা পাখির মতো একই কথা উড়ে গেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটের ফলের উদাহরণ টানছেন, আর বাস্তবে কি হলো সেটা কিন্তু চেপে গেছে এই সংবাদ মাধ্যমগুলো। উত্তরাখণ্ডের দেরাদুনে 2 দিন আগেই পেপার লিক নিয়ে ব্যাপকভাবে রাস্তায় নেমে পড়েছিল সেখানকার জেন জি। একেবারে রাহুলের ভোট চোর গদ্দি চোর স্লোগানের কপি করে দেরাদুনে যুব সমাজ স্লোগান তুলেছে পেপার চোর গদ্দি চোর। অথচ মাত্র 2 দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজ সমেত প্রত্যেকের কাছে বচত উৎসব করার আহ্বান জানিয়েছিলেন। তার সেই বক্তৃতা যে ফ্লপ হয়েছে তা আমি আগেই আপনাদের জানিয়েছি। এখন তার বাস্তব উদাহরণটাও দেখিয়ে দিল দেরাদুনের জেন জি। আর বিহারেও কিন্তু এই পেপার লিক আর কর্মসংস্থানের চেয়ে বড় ইস্যু আর নেই। পেপার লিক নিয়ে সেখানেও রাস্তায় ব্যাপক গোলমাল হয়েছে। সেনাবাহিনীতে পাকা চাকরি বন্ধ করে ঠিকার অগ্নিবীর প্রকল্প চালুর পরেও সেখানে আগুন জ্বলেছিল। এবারেও তারা বচত উৎসব করবে না অন্য পথে হাঁটবে, তার আগাম ইঙ্গিত কি এখনই পাচ্ছেন বিজেপি নেতারা। আর সেটা বুঝেই কি খোদ বিজেপির বিহারের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী RK সিং তার এই হতাশার কথা জানিয়ে দিলেন। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।